তে আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে। একটা সরকার শপথ গ্রহণ করেছে ৮ তারিখ আগস্ট মাসের, কিন্তু পাশাপাশি আরও অনেক সরকার চলছে, কতগুলি ঘোষিত কতগুলি অঘোষিত। আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে? এই প্রশ্ন তুলেছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অস্টিন। উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয়, কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই। তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে, সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার, এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্যে, বাস্তবায়নের জন্যে জনগণই সরকার নিয়োগ করে। তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা একটু মুশকিল হচ্ছে। যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো, গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো, এই নিয়ে একটা তর্ক আছে। আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে, তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে? এটা হচ্ছে এই সরকারের বৈধতার মাপকাঠি। এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে, উপবিপ্লব বলতে পারেন। দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে। এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যাসহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশিটা বিক্ষোভ, এবং গত অন্তত 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কী ছিল? মানুষ এই স্বৈর শাসনের নাগপাশ থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্যে। কিন্তু গত 45 দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে। এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা? যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয়, ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে, যেমন মাজারগুলির উপর হামলা হচ্ছে। এই দেশে গত 800 বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে, তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল, এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে, এটাও সত্য। তো তারপরেও চট্টগ্রামের মাইজ ভান্ডারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে। আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে, তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন, তারা কেউ কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য কি এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি? আমরা আন্দোলন করেছি অত্যাচার, অবিচার, অপশাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে। আমরা যদি এই দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি, এই সরকার যদি না পারেন, তাহলে তাদেরকেও চলে যেতে হবে। শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশি সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে। দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা, আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দলই দেখি না। আমার বক্তব্য শুধু এই 45 দিনের সরকারের প্রতি নয়, এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আজকে সংস্কার করতে যদি তাদের আরও 15 বছর লাগে, তাহলে কি তাদেরকে 15 বছর থাকতে দেবেন আপনারা? তাহলে তাদের বলা উচিত এই সংস্কার করতে কত দূর লাগে। আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর, এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর 1 বছর সহ্য করে, এর বেশি করবে না। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না, অন্তত অনেক মনীষী বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অঘোষিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, এটা সেনাবাহিনীর হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না। আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল? আপনি যদি সংগঠিত না হন, নিজের অধিকার যদি নিজে বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান, আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না।
সেটা সরকার নয়, রাজনৈতিক দল নয়, কোনো শক্তি আপনাকে করবে না যদি আপনি নিজেই নিজের কান্না না কাঁদেন। আমরা মনে করি আমাদের বন্ধুরা বলেছেন এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হবে, শুধুমাত্র এই অস্থায়ী সরকারের জন্য না, এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন। কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয় সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হয় না। আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা পরিষ্কার বলেছেন উন্নয়নের মাপকাঠি হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে, মাথাপিছু গড় পর্দা আয় কত এটা দিয়ে অর্থনীতিবিদরা বলে থাকেন। বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন। আগের শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপকাঠি দিয়েছিল মাথাপিছু আয় বেড়ে আমাদের $2500 $2700 হয়েছে সেটাই, কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায়, আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না, তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা। এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে 25,000 টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্যে, সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে 12,500 আনা হয়েছে। চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন, তাদের কত টাকা বেতন দেওয়া হয় এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় 25 কেজি, বলে সেইটাও বেতনের সাথে যোগ করলেও তাদের বেতন মাসে 10-11 হাজার টাকার বেশি হয় না। তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কীভাবে? গণতন্ত্র তো একটা মেকিকতা, যদি সবার জন্য সমান সুযোগ না থাকে, আমি সবাইকে যান্ত্রিকভাবে সমান করার কথা বলছি না, সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে। সবার ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ, সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ এবং জীবনের গ্যারান্টির সুযোগ যেটা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, সেটা না থাকলে হবে না। তা আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্যে। সেটার জন্য আমি আহ্বান জানাবো, আজকে শুধু মিছিলে যোগ দেবেন না, আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আজকের এই সভায় আমাদের শেষ সভা নয়, এটা দিয়ে আজকে শুরু হলো, আমাদের এখন সময় শেষ হয়েছে। আমি লম্বা বক্তৃতা না দিয়ে শুধু এই কথা আপনাদের স্মরণ করিয়ে দেই, বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনও ঘোষণা করেনি। এই যে ডক্টর হারুনুর রশিদ যেমন বললেন, এই 45 দিন গিয়েছে তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্মুখে করতে পারেননি এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক, যেমন কোনো পরীক্ষা বা কোনো রকমের ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত, অনেকগুলো সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে।